৪৫ বছর পর শহীদ জিয়া হত্যার রহস্য উন্মোচনের সুযোগ। খুনি মোজাফফরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা। নেপথ্যের কারণ জানতে কমিশন গঠনের পরামর্শ। কেন এই হত্যাকাণ্ড ঘটলো, এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা, এইগুলো আবার নতুন করে সামনে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। জাতীয় হোক আন্তর্জাতিক হোক, একটি কমিশন গঠনের মধ্য দিয়ে আসল যে মোটিভটা ছিল মানুষের কাছে স্পষ্ট হওয়া দরকার। সামরিক আদালতে হবে মেজর মোজাফফরের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেনা হেফাজতে তাকে দেওয়া হয়েছে যাতে যে আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়, সেটা সেনাবাহিনী দেখছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনগণকে বিভ্রান্ত করতে জুলাই সনদের ভুল ব্যাখ্যা করছে বিরোধী দল। অভিযোগ বিএনপির। গণভোটের রায় না মানলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি মানুষ। দ্রুত পুনর্বাসনের উদ্যোগ সরকারের। জরিপ করে দুর্গত সবার কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ, জানালেন দুই মন্ত্রী। 10 টাকাটা 100 টাকা নিলে দাও, নালে দাও। প্রতি ডজনে আপনার 10 টাকা করে বাড়ছে। সাধারণ মানুষের নাগালে বাইরে চলে গেছে। বন্যার প্রভাবে সবজির বাজারে আগুন। সরবরাহের ঘাটতির অজুহাতে দ্বিগুণ দাম। ঊর্ধ্বমুখী ডিমের দর ডজনে বেড়েছে 10 টাকা। নওগাঁয় বাড়ছে সরু চালের দাম। ইতিহাস ঐতিহ্য বজায় রেখে পুরান ঢাকাকে আধুনিকায়নের উদ্যোগ। প্রকল্পের খসড়া পরিকল্পনা কমিশনে। 3 মাসের মধ্যে কাজ শুরুর আশা। বাস্তবায়নের জরুরি রাজনৈতিক সদিচ্ছা। এবং মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে মেসি, ইনজুরি থাকলেও খেলবেন ইয়ামাল পেড্রো, জানালো স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন গ্রেফতারের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার অজানা রহস্য সামনে আসার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এক্ষেত্রে জাতীয় বা আন্তর্জাতিক কমিশন গঠনের পরামর্শ দিচ্ছেন তারা। বিশ্লেষকরা বলছেন, মোজাফফরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শহীদ জিয়া হত্যার নেপথ্যের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। ফারুক ভে রবিনের রিপোর্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় ১৯৮১ সালের ৩০শে মে। চট্টগ্রাম সার্কিট হাউজে সেদিন ভারী বুট আর গুলির আওয়াজে ভাঙে ভোরের নিস্তব্ধতা। রাষ্ট্রের তখনকার সর্বোচ্চ ব্যক্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে বিপথগামী একদল সেনা সদস্য। পরে সামরিক আদালতে বিচার করা হয় 18 সেনা কর্মকর্তার, যাদের 13 জনকে মৃত্যুদণ্ড আর বাকিদের সাজা দেওয়া হয় বিভিন্ন মেয়াদে। তবে জিয়াউর রহমান হত্যার পর পালিয়ে যান সেই সেনাদলে থাকা 2 মেজর, যাদের একজন মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পর বৃহস্পতিবার রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। মোজাফফর হোসেনের বিচারিক প্রক্রিয়া কেমন হতে পারে জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা। তার এখানে 2টা অফেন্স ট্রাই হবে। একটা হলো সে পলাতক, আর একটা হলো 1981 সালের প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড। নতুন যে কোড অফ এনক্রি হবে সেই কোড অফ এনক্রি খুঁজে বের করবে আগের কোড অফ এনক্রিতে 1981 সালের হত্যাকাণ্ডের সময় তার সম্বন্ধে কি ফাইন্ডিংস আছে, কি সুপারিশ রয়েছে, সেই সুপারিশ অনুযায়ী তখন তার বিচার হবে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নেপথ্যের অনেক রহস্য এখনো অমীমাংসিত। সেজন্য উত্তরহীন প্রশ্নগুলোর জবাব পেতে কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষকদের। তারা বলছেন, মুজাফফরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসতে পারে অনেক অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য। বিচারিক রায় কার্যকর করার আগে তাকে একটা প্রপার ইন্টারোগেশন দরকার, এবং এই ইন্টারোগেশনের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের আসল যে মোটিভটা ছিল, ষড়যন্ত্রের পিছনে কারা যুক্ত ছিলেন, দেশি বিদেশি কারা যুক্ত ছিলেন, এটি সঠিকভাবে শনাক্ত করার খুবই প্রয়োজন। জাতীয় হোক আন্তর্জাতিক হোক, একটি কমিশন গঠনের মধ্য দিয়ে মানুষের কাছে স্পষ্ট হওয়া দরকার। উনি কেন পালিয়ে গেলেন, জেনারেল মঞ্জুর আসলে তার মোটিভ কী ছিল, কেন এই হত্যাকাণ্ড ঘটলো, এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা, না নিছক মিউটিনি, এইগুলো আবার নতুন করে সামনে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। একটা কথা যে সামনে আসে যে জেনারেল মঞ্জুরকে
অ্যালেজলি প্রেসিডেন্ট এরশাদ তাকে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে সে যাতে কোনো কিছু বলতে না পারে। উনি কী বলতে চেয়েছিল, অন্য কোনো ঘটনা আছে কি না, সেইটা মেজর মোজাফফর যদি জেনে থাকেন উনি হয়তো বলতে পারেন। বিশ্লেষকরা বলছেন, প্রতিহিংসার জন্য নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জাতীয় আস্থা পুনর্গঠনের জন্য প্রয়োজন প্রকৃত সত্য অনুসন্ধান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আমরা আপনার রিপোর্ট দেখছিলাম, সেক্ষেত্রে এই যে অজানা রহস্য উন্মোচিত হবে, এ বিষয় নিয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। রাব্বি, মেজর জেনারেল মানে জিয়াউর রহমান, পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল এবং মানে বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি 1981 সালের 30শে মে যখন তাকে হত্যা করা হয়, তখন তিনি আসলে মানে বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান বা সর্বোচ্চ ব্যক্তি। তো তখন তাকে যখন হত্যা করা হয় এবং তার পরবর্তীতে অনেক সময় গড়িয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই ঘটনার যে প্রকৃত চিত্র বা নেপথ্যের যে তথ্যগুলো, সেগুলো কিন্তু আজও অজানা অনেক কিছুই রয়ে গেছে। তো সেই জায়গায় আজকে যখন অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে মানে গ্রেফতার করা হয়েছে, তখন কিন্তু বিশ্লেষকরা মনে করছেন যে অমীমাংসিত যে অনেক রহস্য, সেগুলো উদ্ঘাটনের সুযোগ এসেছে। কারণ যেহেতু অনেক তথ্য এখনও অজানা রয়েছে এবং অনেকগুলো বিষয় এখনও কিন্তু যে রহস্যের মধ্যে রয়েছে। তো বিশ্লেষকরা যেটি ধারণা করছেন যে মেজর মুজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেসব অজানা বিষয়গুলো কিংবা রহস্যের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, সেগুলো উন্মোচন করা বা সেগুলো জানা সম্ভব হবে। দুটি বিষয়ে কিন্তু যে এই তথ্যগুলো যে অজানা রয়ে গেছে, একটি হলো যে 1981 সালে যে সেনা কর্মকর্তাদের বিচার করা হয়েছিল যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে, তাদেরকে কিন্তু দ্রুত সময়ে যে বিচার হয়ে যাওয়ার কারণে তাদের কাছ থেকে অনেক তথ্য কিন্তু জানা সম্ভব হয়নি। এবং অন্যদিকে আরও কিছু বিষয় আসলে নিয়ে পরবর্তীতে মানে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। বিশেষ করে যদি চট্টগ্রামের 24 ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুল মঞ্জুর হত্যা নিয়েও কিন্তু যে নানা প্রশ্ন রয়েছে, অনেকে যেটি ধারণা করেন যে মেজর জেনারেল মঞ্জুরকে হয়তোবা যে তিনি জিয়াউর রহমান হত্যাকাণ্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারেন, সেই কারণে তাকে মানে হত্যা করা হয়েছে। যেহেতু তিনি পুলিশের হেফাজতে ছিলেন, পরবর্তীতে তাকে সেখান থেকে নিয়ে আসা হয় এবং সেই জায়গায় যে জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়, হয়তোবা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের কোনো তথ্য তিনি জানতেন, সেটি আসলে যে ধামাচাপা দেওয়ার জন্য মেজর জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়ে থাকতে পারে, এমনটি অনেকে ধারণা করেন। তো হয়তোবা যেহেতু আজকে মানে মেজর মুজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি সেদিন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জীবিত থাকা যে সেনা সদস্যরা ছিলেন, তাদের মধ্যে একমাত্র জীবিত থাকা ব্যক্তি এখন পর্যন্ত, হয়তোবা তাকে জিজ্ঞাসাবাদ করে এরকম বিষয়াশয়গুলো সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা বা তথ্য বা রহস্য উন্মোচন করা সম্ভব হতে পারে বলেই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই জায়গাটিতে প্রকৃত তথ্য উদ্ঘাটন করার জন্য বিশ্লেষকরা মনে করেন যেমন মেজর মুজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা উচিত, ঠিক একইভাবে জাতীয় পর্যায়ে যেন একটি তদন্ত কমিশন গঠন করা হয় এবং তার মাধ্যমে যেন এই প্রকৃত সত্যটি সামনে নিয়ে আসা হয়। এমন এই আলোচনা যখন করছি, তখন এই কদিন ধরেই কিন্তু আসলে এই যে মুজাফফরকে নিয়ে আমরা কথা বলছি, তিনি আসলে কে, তার বিষয়ে কিন্তু মানুষের অনেক আগ্রহ জন্ম নিয়েছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে যেহেতু তাকে দীর্ঘ 45 বছর পরে তাকে গ্রেফতার করা হয়েছে, স্বাভাবিকভাবেই তাকে নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের মানে জিজ্ঞাসা থাকবে। তো সেই জায়গাতে যদি জানাতে চাই যে এই অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেন, তিনি যে চট্টগ্রাম সার্কিট হাউসে যে সশস্ত্র সেনা সদস্যরা গিয়েছিলেন, তাদের মধ্যে তিনিও ছিলেন এবং তিনিও যে সেই সেনা কর্মকর্তাদের একজন। এবং যদি আপনাদেরকে জানাতে চাই যে যখন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে যে সামরিক আদালতে যে বিচারটি হয়েছিল, সেখানে কিন্তু যে 18 জনের যে মানে শাস্তি দেওয়া হয়েছিল, বিচার করা হয়েছিল, তো তার মধ্যে কিন্তু যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে 2 জন মেজর পালিয়ে যান। তার মধ্যে একজন হলো এই মেজর মুজাফফর হোসেন, অন্যজন তিনি আসলে যে 90-এর দশকে মারা গিয়েছে। তো এখন পর্যন্ত যে জীবিত থাকা একমাত্র ব্যক্তি এই মানে মুজাফফর হোসেন, এবং তিনি আসলে যে পালিয়ে যান জিয়াউর রহমান হত্যার পরে, এবং তাকে কিন্তু সেই সময় ধরার জন্য রাষ্ট্রীয়ভাবে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। তো তিনি দীর্ঘ সময় আসলে যে তিনি পালিয়েছিলেন এবং যেটি ধারণা করা হয়ে থাকে বা বলা হয়ে থাকে যে তিনি লম্বা একটি সময় তিনি ভারতীয় পালিয়েছিলেন এবং তিনি 14 নাম ধারণ করেছিলেন।
তো এরকমভাবেই কিন্তু যে তিনি মানে পলাতক অবস্থায় ছিলেন। তো রাব্বি, যদি একটু জানতে চাই তার বিচার প্রক্রিয়া কিভাবে হবে সেটি নিয়ে কিন্তু যে মানুষের মধ্যে একটি আগ্রহ রয়েছে। আমরা একটু পরে আসবো। স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু আজকে এই বিষয়ে কথা বলেছেন, তারপর আমরা আলোচনা আসছি। দর্শক, জানাতে চাই আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কক্সবাজারে তিনি সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে সাংবাদিকদের জিজ্ঞাসায় উনি কিছু কথাবার্তা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটি দেখে তারপর আমরা ফিরছি আলোচনায়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন পলাতক আসামি, সেনাবাহিনীর সাবেক মেজর মুজাফফর গোপন অবস্থায় ছিল, লুকিয়ে ছিল বা পলাতক ছিল। তার হদিশ পাওয়া মাত্র আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে এবং সেনা হেফাজতে তাকে দেওয়া হয়েছে, যাতে যেই আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়। রবিন বলছিলেন যে বলবেন যে আসলে বিচার প্রক্রিয়া এটি নিয়েও আমরা কথা বলছি। আজ কি নতুন তথ্য আছে যে বিচার প্রক্রিয়া কোন দিকে যাচ্ছে বা কিভাবে আসলে এগুবে? না, গতকাল যখন মেজর মুজাফফর হোসেনকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি পুলিশ, সেদিন তাকে আসলে যে সকালে গ্রেফতার করার পরে সন্ধ্যায় কিন্তু যে সেনাবাহিনীর কাছে তাকে হস্তান্তর করা হয়েছিল। তো বর্তমানে তিনি এখন সেনা হেফাজতে রয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজকে যে কথাটি বলেছেন যে অন্যদের যেভাবে বিচার হয়েছে তাকেও আসলে যে সেই একই প্রক্রিয়ায় বিচার হবে। অর্থাৎ তিনি আসলে যেটি জানিয়ে দিলেন এর মাধ্যমে যে মুজাফফর হোসেনের বিচার প্রক্রিয়াও বা বিচারও কিন্তু সেই একইভাবে হচ্ছে, অর্থাৎ সেনা আইনে হতে যাচ্ছে। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে 1981 সালে যে সামরিক আদালতে 18 জন সেনা কর্মকর্তার যে বিচার হয়েছিল সেখানে 13 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং বাকিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মুজাফফর হোসেনকে গ্রেফতার এবং এ সংশ্লিষ্ট যে খবর আছে সে খবরের আপডেট এবং বিস্তারিত নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। ক্ষমতায় যেতে বিরোধী দল জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে বিভ্রান্ত করতে সনদ নিয়ে ভুল ব্যাখ্যার অভিযোগ তুলে তিনি বলেছেন, মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করতে চায় বিরোধীরা। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল আরও বলেছেন, সংবিধান সংশোধন ও স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছে। 2025-এর অক্টোবরে জাতীয় সংসদ ভবন চত্বরে অন্তর্বর্তী সরকার ও সব দলের প্রতিনিধির অংশগ্রহণে স্বাক্ষরিত হয় জুলাই জাতীয় সনদ। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। দেশবরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য অধ্যাপক এমাদউদ্দিন আহমেদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় উঠে আসে বিষয়টি। ওনাকে স্মরণ করার জন্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে আক্ষেপ করে বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন দেখলেও বিরোধী দল বিভ্রান্তি ছড়িয়ে দেশবাসীকে উত্তেজিত করার পায়তারা করছে। তারা ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষে অনুপাতিক হারে ভোট অনুপাতিক হারে যে আপনার প্রতিনিধিত্ব হবে সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি সংসদের উচ্চকক্ষের বিষয়ে কখনোই একমত না হলেও তার ধোঁয়া তুলেই সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। এ সময় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বিএনপি। সংস্কারের কথা বলে, সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি নিয়ে এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানকে আমরাই পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরাই পাশ করেছি। আজকে তাই যখন এই সমস্ত কথাগুলো বলা হয় তখন জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই।
আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বাবার যোগ্য সন্তান হিসেবেই দেশ গঠনে কাজ করে যাচ্ছেন বলে জানান সরকারের এই জ্যেষ্ঠ মন্ত্রী। করে নিয়ে আসার জন্য আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। গণভ্যুত্থানে রক্তের বিনিময়ে যে বাস্তবতা তৈরি হয়েছে, তারপর শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। 17 জুলাই যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ফ্যাসিবাদ, প্রতারণা ও জনগণের কণ্ঠরোধ আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির অংশ। কিছু টকশো উপস্থাপক ও একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, কেউ কেউ বিভিন্নভাবে শেখ হাসিনাকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা করে বিভ্রান্তি ছড়াচ্ছে। সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম বলেন, বিএনপিকে গণতন্ত্রের শত্রু হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এখনই বিএনপিকে গণতন্ত্রের শত্রু হিসাবে অনেকে আখ্যায়িত করার চিন্তা করছেন, তাই বলবো ধৈর্য ধরেন। গণতন্ত্রের চর্চার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যান, কিন্তু সেটা না করে আপনারা শেখ হাসিনার টোনে, আওয়ামী লীগের টোনে, উভয়দের টোনে আপনারা কথা বলবেন, এটা তো মানুষ নিতে চায়। সংঘাত না চাইলে বিএনপিকে গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। দুপুরে নরসিংদীতে জেলা জামায়াতের রুকুন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় দাবি আদায়ে সংসদে ব্যর্থ হলে রাজপথে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দিল্লি থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন পারওয়ার। বিএনপি উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন। যদি সংসদে আমরা ব্যর্থ হই তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ। আমরা সব প্রতিবেশীর সাথে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, দেশের স্বার্থে ন্যায্য সম্পর্ক চাই, কিন্তু একের পর এক একটা দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে দেশের জনগণ তো সেটা পছন্দ করে। জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় ছাত্র শক্তি। জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে পতিত আওয়ামী লীগকে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে বিচারের দাবি জানান সংগঠনটির নেতারা। বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি মানুষ। বন্যা পরবর্তী পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আর জরিপ করে দুর্গত সবার কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যার পানি নেমেছে, কিন্তু শুকায়নি ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যায় কেবল আবাসস্থল নয়, কেড়ে নিয়েছে ফসল ও জীবিকার ভরসাও। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্গত এলাকা পরিদর্শন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে বলেন, বন্যায় চট্টগ্রামে 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার। সবাইকে তো চাল দেওয়া হচ্ছে, রান্না করে খাওয়া দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং এরপরে পুনর্বাসনের কাজ শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে। এবং পুনর্বাসন কাজ চলবে যতক্ষণ পুনর্বাসন সম্পাদন না হবে পুরোপুরিভাবে, ততক্ষণ পুনর্বাসনের কাজ চলবে। সড়ক যেগুলো ভেঙে গেছে সবগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ইতিমধ্যে সে কাজ শুরু হয়ে গেছে। 2 দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চকরিয়ার ফাঁসিয়াখালী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। বলেন, সরকারিভাবে জরিপ করে বন্যা দুর্গত সবার কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ সহায়তা। ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবকাঠামো মেরামত করা হবে। আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে, আমরা কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো।
এদিকে বান্দরবান জেলা পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। পরবর্তী সময় ওনারা যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমরা যেন কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি। পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। তানজিল হাসনাত, সময় সংবাদ। বৃষ্টিবন্যা বৈরী আবহাওয়ার প্রভাবে রাজধানীর সবজির বাজারে আগুন। বেশিরভাগ সবজি বাড়তি 40 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিন সপ্তাহ ব্যবধানে মুরগির দাম অপরিবর্তিত থাকলেও ডজনে 10 টাকা বেড়েছে ডিমের দাম। চড়া মাছের বাজারও। টানা বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার প্রভাবে যেন আগুন লেগেছে রাজধানীর সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে 40 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। এতে সাধারণ ক্রেতারা বাড়তি খরচের চাপে পড়লেও বিক্রেতাদের সোজাসাপটা উত্তর, বৃষ্টিতে কমেছে সরবরাহ। আমি 20 মিনিট ধরে ব্যাগ নিয়ে ঘুরতাছি, দাম শুনে খালি পিছিয়ে যায়, মানে কিনবো সে সাহসটা আমি পাচ্ছি না। যেখানে সবজি এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অনেক সবজি। সাপ্তাহিক ছুটির দিন রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকা কেজি, শসা 200, গাজর 160 আর বেগুন ছাড়িয়েছে 120 টাকা। বৃষ্টি আর বন্যা আর কাঁচামরিচ তো উৎপাদন হয় নিচু এলাকায়, পানি আর বন্যা যদি হয় তো গাছ মাছ সব তো মরে যাবে না। কারণ বাজার দাঁড়ায় কাস্টমারের চেহারা দিয়ে দাম কইতে ভয় করে। শুধু সবজিই নয়, চড়েছে মধ্যবিত্তের আমিষের চাহিদা মেটানো ডিমের দামও। সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 135 আর সাদা ডিম 120 টাকায়। এর সাথে একটু বেশি আছে, কারণ আপনার গেছে শুক্রবার আমরা ডিম বিক্রি করছি লালটা 120 টাকা, সাদাটা 110 টাকা। ঊর্ধ্বমুখী মাছের বাজারও। প্রতি কেজি রুই মাছ কিনতে গুনতে হচ্ছে 360 থেকে 380 টাকা। এছাড়া কাতলা 320 থেকে 350, তেলাপিয়া 250 থেকে 260 এবং পাঙ্গাস ও কই মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। বর্ষা, এই জন্য মাছ ধরতে পারে নাই, আসে নাই, দাম অনেক বেশি। ব্যবসায়ীদের দাবি, আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ পরিস্থিতিও আগের তুলনায় চাঙ্গা হবে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের মহাকাপ বিগ ফাইনালের আগে অনুশীলন করেছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে ছিলেন মেসি সহ বেশিরভাগ তারকা। তবে দলকে ব্যাক টু ব্যাক শিরোপা উপহার দিতে বড় ভূমিকা রাখতে চান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। এদিকে ফ্রান্সের ডিফেন্ডারদের আক্রমণে ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন দুজনেই। তবে এই দুই ফুটবলার খেলবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লুসেইলে মরুর বুকে ঝড় তোলার 4 বছর পর আরও একটা শিরোপা থেকে মাত্র 1 ম্যাচ দূরে আর্জেন্টিনা। মহাকাপ বিগ ফাইনালে আলবিসেলেস্তের সামনে 2024 সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত মার্চের ফিনালিসিমার উত্তাপ এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে। বিশ্বকাপের শুরু থেকেই কখনো রেফারি, কখনো আবার ফিফার সুবিধাভোগী দল, এমন অনেক সমালোচনা সঙ্গী হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ড ম্যাচের পর আরও আত্মবিশ্বাসী কাতার বিশ্বকাপ জয়ীরা। আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা সুবিধাভোগী দল নয়। উঠতে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামানোর পর অনেকটাই নির্ভর আলবিসেলেস্তে। সেমিফাইনালের পর প্রথম অনুশীলনে তাই বিশ্রামে ছিলেন দলের প্রাণভ্রমরা লিওনেল মেসি সহ একাধিক তারকা। তবে একেবারেই আলাদা লাউতারো মার্টিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে অগ্নি পরীক্ষায় তার গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। শেষ সময়ে বদলি নেমে প্রতিটা ম্যাচেই আলো ছড়াচ্ছেন। 2024 সালে মায়ামি গার্ডেন্সে কোপা আমেরিকার ফাইনালেও কলম্বিয়ার বিপক্ষে 112 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিয়েছিলেন এই লাউতারো। ব্যাক টু ব্যাক আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেওয়ার স্বপ্নযাত্রায়ও কান্ডারের ভূমিকা পালন করতে চান লাউতারো। তাই তো প্রস্তুতিতে কোনো ছাড় দেননি ইন্টার মিলান স্ট্রাইকার। প্রতিপক্ষ স্পেন বিশ্বকাপের সবচেয়ে গোছালো দল। পাউ কুবার্সি, মার্ক কুকুরেয়াদের মতো বিশ্বসেরা রক্ষণভাগ, মাঝমাঠে রদ্রি পেদ্রিদের মতো তারকা নিয়ে শিরোপার দাবিদার লা রোহা। 16 বছর পর ফাইনালে ওঠা শিরোপায় রাঙাতে চায় লুই দে লা ফুয়েন্তের দল। নিউ জার্সির ফাইনালের জন্য পুরো দল যখন একপাশে ব্যস্ত অনুশীলনে, তখন আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচে লুকাস দিগনে ও থিও হার্নান্দেজদের একের পর এক আক্রমণ সহ্য করেছেন ইয়ামাল। হালকা চোট রয়েছে তার ও পেদ্রোর, তাই তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাদের আলাদাভাবে অনুশীলনের সুযোগ দেন কোচ। তবে ফাইনালে এই দুই তারকা খেলবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করা বেশ কষ্টসাধ্য ছিল স্পেনের জন্য। নিউ জার্সির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপের ফাইনালে ঠিকই দেখা যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাকে দিয়েই বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রফি জয়ী দলকে যুক্তরাষ্ট্রের ক্রীড়া ঐতিহ্যের চ্যাম্পিয়নশিপ রিংও উপহার দেওয়া হবে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির নতুন মালিকের নাম লেখা হবে ইতিহাসে। সব প্রস্তুতি শেষ, সোনালী ট্রফিও পৌঁছে গেছে গন্তব্যে। বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির যাত্রাও হচ্ছে রাজকীয় আয়োজনে। ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিতো তৈরি করেছে বিশ্বকাপ ট্রফির বিশেষ ট্রাঙ্ক সোনালী ভি, যার অর্থ ভিক্টোরি। বিশেষ চামড়ার আস্তরণ, সোনালী কারুকাজ আর ফিফার স্মারকে সাজানো এই ট্রাঙ্কে করেই ফাইনালের ভেন্যুতে পৌঁছাবে ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান পুরস্কার। ম্যানহাটনে আয়োজিত প্রদর্শনীতে ট্রফি উন্মোচন করেন। পাশাপাশি বিশ্বকাপের থিম হাতে আঁকা বিশেষ ট্রাঙ্কও প্রদর্শন করা হয়। বিশ্বকাপ ফাইনালের গ্যালারিতেও থাকছে বাড়তি আকর্ষণ। পুরো বিশ্বকাপের কোনো ম্যাচে মাঠে না গেলেও ফাইনালে প্রথমবারের মতো উপস্থিত থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে শুক্রবার ফিফার সংবর্ধনায় অংশ নেওয়ার পর রোববার তিনি সরাসরি দেখবেন স্পেন আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী লড়াই। জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টই বিজয়ী দলের হাতে তুলে দেবেন স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। ট্রফির পাশাপাশি আরও চমক থাকবে বিশ্বকাপ জয়ী দলের জন্য। মার্কিন ক্রীড়া সংস্কৃতির ঐতিহ্য সোনা আর হীরায় খচিত বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং দেয়া হবে ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের। বিশ্বকাপের ইতিহাসে এমনটা হবে এবারই প্রথম। ট্রাম্প ছাড়াও বাকি দুই আয়োজক দেশ কানাডা ও মেক্সিকোর সরকার প্রধানরাও ফাইনালে থাকার কথা রয়েছে। তবে কুসংস্কারে বিশ্বাস করা আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই স্টেডিয়ামে যাবেন না বলে জানিয়েছেন। আগের ম্যাচগুলোর মতো নিজ বাসভবনে বসেই ফাইনাল জয়টাও ঘরে বসে দেখতে চান মিলেই। তিনি না গেলেও স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপির ফাইনাল দেখতে যাওয়ার কথা রয়েছে। এদিকে এবারের এই বিশ্বকাপকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল আয়োজন বলে দাবি করেছে হোয়াইট হাউস। অন্য দুই আয়োজক কানাডা, মেক্সিকোতেও সফল ফিফা। তামিম হোসেন, সময় সংবাদ। পুরান ঢাকাকে আরবান রিজেনারেশন ধারণায় সাংহাই মডেলে পুনর্গঠন করতে চায় সরকার। প্রকল্পের আওতায় ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করে প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। আগামী 3 মাসের মধ্যে কাজ শুরু করবে রাজ্য। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এমন প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। পাশাপাশি দুটি শহর, বুড়িগঙ্গা তীর ঘেঁষে রাজধানী ঢাকা আর হোয়াংপু উপনদীর তীরে চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাই। উন্নত ঝকঝকে সাংহাই হলেও এখনও অন্ধকারে নিমজ্জিত পুরান ঢাকা। 52 বাজার 53 গলি খ্যাত পুরান ঢাকার শতবর্ষী ভবন, সরু রাস্তা, অতিরিক্ত জনঘনত্ব, অগ্নিঝুঁকি, যানজট যেন বাসিন্দাদের নিয়তি। ফায়ার সার্ভিস, অসুস্থতায় অ্যাম্বুলেন্স দুটোই সময় মতো পৌঁছানো কঠিন। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ন পুরান ঢাকাকে করেছে ঝুঁকিপূর্ণ ও অস্বস্তিকর। অনেক জায়গায় পানি জমা থাকে, পানিটা ঠিক মতো যায় না, ঠিক আছে। আর রাস্তাঘাট আর কি যানজট, একটা আগুন লাগলে ফায়ার সার্ভিস ঢুকার কাজ অনেক নির্ঘাত ঝোলে পুরো ছাই। চিপা চাপায় কেমনি একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবো? একটা ফায়ার সার্ভিস আগুন লাগলে ফায়ার সার্ভিস পাইপ ছাড়া কিছু ঢুকতে পারবো না। এই বাস্তবতা বদলাতে সরকার নিয়েছে পুরান ঢাকার মহাপরিকল্পনা। সাংহাই মডেল অনুসরণ করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এলাকাটিকে পরিকল্পিত বাসযোগ্য ও আধুনিক নগর হিসেবে গড়তে চায় সরকার। প্রকল্পের খসড়া এর মধ্যে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। শিগগির প্লট ভিত্তিক কার্যক্রম শুরুর আশা কর্তৃপক্ষের। হংকং, সাংহাই, টোকিও সিটি পরিবর্তন আসছে। আমরা চাই যে সেই আদলে ওল্ড ঢাকার ঐতিহ্যকে সংরক্ষণ করে আমরা নিতে চাই। প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছে একটা মৃতপ্রায় যে একটা নগর জীবন, সেটাকে আমরা একটা পুনর্জীবন করে একটা আরবান লাইফ, একটা ডাইনামিক লাইফ আমরা দিতে চাই। বিশেষজ্ঞরা বলছেন, পুরান ঢাকা আরবান রিজেনারেশন ইতিবাচক, তবে প্রথমে ব্লক ডেভেলপমেন্ট করে পাইলট প্রকল্প বাস্তবায়ন করে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের মেগা প্রকল্পে রাজনৈতিক সদিচ্ছা থাকাও গুরুত্বপূর্ণ। পাবলিক, প্রাইভেট এবং
পিপলস পার্টিসিপেশন, এইটার মধ্যে দিয়ে একটা নতুন ধারণা তৈরি করা। জরুরি ভিত্তিতে যদি 4-5টা কর্মসূচি ভিত্তিক বড় বড় প্রকল্প সরকার, ন্যাশনাল হাউজিং অথরিটি অথবা রাজকের মাধ্যমে আজকে নেয়, আগামী 3 বছরের মধ্যে সিঙ্গাপুরের মতো একটা বড় পরিবর্তনের ধারা সূচিত হবে। পুরান ঢাকার এই পুনর্গঠন প্রকল্প বাস্তবায়নে প্রাক্কালিক ব্যয় ধরা হয়েছে 5,258 কোটি 40 লাখ টাকা। আগামী 3 মাসের মধ্যেই প্রাথমিক কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। আধুনিক নগরের স্বপ্ন দেখে পুরান ঢাকাবাসী, তবে তাদের প্রত্যাশা তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে সরকার যাতে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করে, এতে দেশের সংস্কৃতির সাথে আধুনিক জীবনের এক মেলবন্ধন ঘটবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ এখনো উল্লেখযোগ্য মাত্রায় রাজস্ব, আর্থিক খাত ও মুদ্রাস্ফীতিজনিত চ্যালেঞ্জে থাকায় চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি 3.5% নেমে আসতে পারে বলে মনে করছে সম্প্রতি সফররত IMF এর ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। মুদ্রাস্ফীতি পরিস্থিতি সামাল দিতে রাজস্ব আয় বৃদ্ধি, ভর্তুকি কমানো সহ নানা পরামর্শ এসেছে IMF এর প্রাথমিক পর্যালোচনায়। 12 থেকে 16 জুলাই পর্যন্ত নতুন ঋণ কর্মসূচির বিষয়ে তথ্য সংগ্রহে আসে IMF এর ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। নতুন ঋণ কর্মসূচির পরিমাণ এবং এর সঙ্গে যুক্ত সংস্কার শর্ত নিয়ে আগামী কয়েক মাসে আলোচনা হবে বলে জানায় সফরকারী দল। তবে সংগৃহীত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে IMF জানায়, উচ্চ মূল্যস্ফীতি, সরকারের সীমিত রাজস্ব আয়ের কারণে আর্থিক চাপ, ব্যাংক খাতের দুর্বলতা ও ঝুঁকির কারণে বড় ধরনের সমস্যার মুখোমুখি বাংলাদেশ। রাজস্ব ও আর্থিক খাতের উপর অব্যাহত চাপের কারণে 2027 অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে 3.5% নেমে আসতে পারে এবং মধ্যম মেয়াদে তা 3% নিচে অবস্থান করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়েছে, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে, ভর্তুকির ব্যয় বেড়েছে, আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক খাতেও চাপ তৈরি হয়েছে, যা প্রভাব ফেলবে বাংলাদেশের ওপর। এমন পরিস্থিতি থেকে কর আদায় ও রাজস্ব সংগ্রহ বাড়ানো, অপ্রয়োজনীয় ভর্তুকি কমানো এবং দরিদ্র জনগোষ্ঠীকে লক্ষ্যভিত্তিক সামাজিক সহায়তা দেওয়া এবং মূল্যস্ফীতি কমাতে কঠোর মুদ্রানীতি এবং সতর্ক রাজস্ব নীতি বজায় রাখার উপর জোর দিচ্ছে IMF। এছাড়া দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন ও একটি বিশ্বাসযোগ্য সংস্কার কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ IMF-এর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রক্তের বিনিময় হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও চিরধান দিবস উপলক্ষে স্মরণ সভায় তিনি আরও বলেন, যারা কোনো একক ধর্ম বা একক রাজনৈতিক সংস্কৃতির কথা বলে তারা প্রকৃতির আইন জানে না। যারা কোনো একক ভাষার কথা বলে, যারা কোনো একক সংস্কৃতির কথা বলে, যারা কোনো একক রাজনৈতিক দলের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা প্রকৃতির আইন জানে না। সমাজে যারা একটি বিশেষ ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায় জোর করে, তারা সমাজ বিরোধী। অতএব আপনাদেরকে পরিষ্কার থাকতে হবে যে এই ধরনের সংগঠনের জন্ম হবে, লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে সকলের সঙ্গেই শান্তিপূর্ণ সহাবস্থান করার জন্য। রাজধানীর কামরাঙ্গীর চরে আগুনে পুড়ে গেছে আবাসিক এলাকায় গড়ে ওঠা একটি জুতার কারখানা। বিকেলে মধ্য ইসলাম নগরে মানিক রাবার নামের ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে উঠছে কারখানা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অবৈধ এসব কারখানা উচ্ছেদে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। শিল্পগুলো এই পরিমাণে হচ্ছে যে একটা কোম্পানিতে এখানে আমাদের 10টা বাড়ি ভাড়া নিয়ে তারা শিল্প চালাচ্ছে, আর সবগুলোতেই এটা হলো মানিক রাবার ইন্ডাস্ট্রিজ। কমিশনের কাছে আমরা 20 জন 50 জন লোক পর্যন্ত গেছি, দরখাস্ত করছি, অ্যাপ্লিকেশন দিয়ে আমরা স্বাক্ষর করছি, কিন্তু এইগুলি কিছুদিন এমনি অফ রাখিয়া পরবর্তী সময় আবার হারা টাকা খাইয়া ওইগুলি আবার অনুমোদন দিয়ে দিচ্ছে। 24 ঘন্টা সাউন্ড হয়, প্রচণ্ড গরমের কারণে আমরা ঘুমাতে পারি না, কারখানা এখানে না থাকে, আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়মে শিক্ষার্থীরা সর্বোচ্চ 4 বছর থাকতে পারবেন, আর পড়াশোনা শেষ হলে
দেশ ছাড়তে সময় পাবেন মাত্র 30 দিন। তবে চীনা সাংবাদিকরা 90 দিনের বেশি থাকতে পারবেন না ওই দেশটিতে। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা তাদের একাডেমিক কোর্স শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ 4 বছর যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। আগামী সেপ্টেম্বর থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে বলে জানা গেছে। এতদিন F1 শিক্ষার্থী ভিসা ও J1 এক্সচেঞ্জ ভিসাধারীরা নির্দিষ্ট সময়সীমা ছাড়াই পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। নতুন নিয়মে সেই ব্যবস্থা বাতিল করা হচ্ছে। শুধু তাই নয়, এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর, কোর্স পরিবর্তন কিংবা ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও আগের তুলনায় কঠোর শর্ত মানতে হবে। নতুন নীতিতে পড়াশোনা শেষ হওয়ার পর বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বা অন্য ধরনের ভিসায় পরিবর্তন করতে মাত্র 30 দিন সময় দেয়া হবে। আগে এ সময় ছিল 60 দিন। অন্যদিকে বিদেশি সাংবাদিকদের ভিসার মেয়াদ হবে 240 দিন বা প্রায় 8 মাস। পরে একই সময়ের জন্য নবায়নের আবেদন করা যাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, অনেক বিদেশি শিক্ষার্থী একের পর এক নতুন কোর্সে ভর্তি হয়ে বছরের পর বছর যুক্তরাষ্ট্রে থেকে যাচ্ছিলেন। এতে ভিসা ব্যবস্থার অপব্যবহার হচ্ছিল এবং সরকারের পক্ষে ভিসাধারীদের কার্যকরভাবে নজরদারি করা কঠিন হয়ে পড়েছিল। তাই জাতীয় নিরাপত্তা জোরদার ও অভিবাসন ব্যবস্থায় আরও নিয়ন্ত্রণ আনতেই এই পরিবর্তন করা হয়েছে। তবে নতুন নিয়মের সমালোচনা করেছে আন্তর্জাতিক শিক্ষা ও সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। তাদের মতে এতে যুক্তরাষ্ট্রে মেধাবী বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাবে। নাদিম মারজান, সময় সংবাদ। এবার নৃত্যের ঝংকারে বর্ষা বন্দনার খবর। বর্ষা উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় নৃত্য উৎসব ঘনঘটা, যেখানে পেশা, বয়স কিংবা পরিচয়ের ভিন্নতা ভুলে অংশ নেন 3 থেকে 70 বছর বয়সী 3 শতাধিক নৃত্যশিল্পী। উৎসবের আয় বন্যা কবলিত মানুষের সহায়তায় ব্যয় করার কথা জানিয়েছেন আয়োজকরা। আকাশে মেঘের আনাগোনা, ঠিক এমন সময় নৃত্যের ঝংকারে চারুকলার বকুলতলায় বর্ষা উদযাপন। বর্ষার সৌন্দর্য উদযাপন করতে খোলা আকাশের নিচে আয়োজিত বিশেষ পরিবেশনায় অংশ নেন 3 থেকে 70 বছর বয়সী 3 শতাধিক অপেশাদার নৃত্যশিল্পী। গৃহিণী, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী সহ নানা পেশার মানুষ মেলে ধরেন নিজেকে। যেখানে বয়স কোনো বাধা নয়, শুধু মনের কোণে চেপে রাখা স্বপ্নকে ডানা মেলতে দেওয়া হয়েছে। খুবই ব্যতিক্রমী একটি অনুষ্ঠান, ভীষণ ভালো লাগছে। এরকম অনুষ্ঠান সচরাচর তো এখন দেখা যায় না। সত্যি অবাক যে এত সুন্দর কালার কোড মেইনটেইন করে এভরিওয়ান ইজ কামিং। বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গা। শুক্রবার 21শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী অর্থী আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ প্রযোজনায় বকুলতলায় আয়োজন করা হয় নৃত্য উৎসব ঘনঘটা। ছোটকালে যারা নাচের স্বপ্ন দেখেছি কিন্তু করতে পারিনি, এরকম সবাই একসাথে করে আসা আর কি। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানকে অন্য মাত্রা দিতে পোশাকেও রাখা হয় বর্ষার আবহ। উৎসবে সবাই আসেন সাদা, নীল বা সবুজ রঙের শাড়ি বা পাঞ্জাবি পরে। আয়োজকরা বলছেন, বর্ষা শুধু আনন্দের নয়, দুঃখ ভাগাভাগি করে নেওয়ারও ঋতু। সেই ভাবনা থেকে উৎসবের আয় বন্যা কবলিত মানুষের সহায়তায় ব্যয় করা হবে। দেশের একটা বড় অংশ আসলে পানির নিচে এখনো বন্যা কবলিত, তাই এবারের ঘনঘটার মূল উদ্দেশ্য হলো যে তাদের জন্য ডোনেশন কালেক্ট করা। বৃষ্টি ঝরুক আর নাই ঝরুক, নাচ, সুর আর ছন্দেই জীবন্ত হয়ে উঠেছে বর্ষার আবহ। নগর জীবনের ব্যস্ততার মাঝে এমন আয়োজন শুধু একটি নৃত্য অনুষ্ঠান নয়, বরং সংস্কৃতি, প্রকৃতি আর শেকড়ের সঙ্গে মানুষকে নতুন করে যুক্ত করার এক অনন্য উপলক্ষ। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। খুনি মুজাফফর ধরা পড়ায় শহীদ জিয়া হত্যার রহস্য উন্মোচনের সুযোগ। জাতীয় বা আন্তর্জাতিক কমিশন গঠনের পরামর্শ। সামরিক আদালতে হবে বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণকে বিভ্রান্ত করতে জুলাই সনদের ভুল ব্যাখ্যা করছে বিরোধী দল, অভিযোগ বিএনপির। গণভোটের রায় না মানলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের।
এবং বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি মানুষ দ্রুত পুনর্বাসনের উদ্যোগ সরকারের। জরিপ করে দুর্গত সবার কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ, জানালেন 2 মন্ত্রী। এই ছিল রাতের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।